বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাকচু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন, সাদিক কায়েমের পোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহসভাপতি ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচন কমিশন ঘেরাও আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো, ইসির উপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বললেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন ইসির যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তিনি। এদিকে ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ বাবুল ৫৫ নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্র কারাগারে কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী শাহরিয়ার মিরাসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। এবারে জানাবো, সাভারে ৭ মাসে ৬ খুন নেপথ্যে ভবঘুরে ছদ্মবেশে সাইকো সম্রাট বলছে পুলিশ। সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্ত বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরী সহ ৬ জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট ৪০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এবং সর্বশেষ জানাবো, কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত ২৭। কলম্বিয়া একটি কৌশলগত জঙ্গল এলাকা দখল নিয়ে বামপন্থী গেরিলা গোষ্ঠী ফার্কের দুটি প্রতিদ্বন্দ্বী উপদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতেই মূলত ওই প্রাণঘাতী লড়াই শুরু হয়েছে। আর এই কোকেনগুলো উৎপাদন করে সেগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মার্কেটে তারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের চেষ্টা করে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাকচু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চ বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনও বন্ধ করে দিয়েছিল এই বিএনপির সন্ত্রাসীরা। জানে তারা যে এই নির্বাচনগুলিতে একটিতেও তারা জিততে পারবে না, সুতরাং তাই তারা এই নির্বাচনগুলোকে বয়কট করা সহ বিভিন্নভাবে নানাবিধ কর্মকাণ্ড করছিল। কিন্তু আমরা বলতে চাই, এসব করে আসলে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না। তারা আওয়ামী ফ্যাসিবাদের কায়দায় আবার নতুন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টায় কখনোই তারা সফল হবে না। তিনি বলেন, হাইকোর্ট থেকে যে আদেশ এসেছে সেই আদেশ আমরা নতুন করে আবার চেম্বার আদালতে গিয়ে সব আদেশের বিরুদ্ধে আপিল করব বলে জানিয়েছেন সাদিক কায়েম। উল্লেখ্য, বিএনপি জাতীয় নির্বাচন অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও জিততে পারেনি। তাই তারা নানাভাবে আসলে নতুন করে সবকিছু সমস্যা তৈরি করতে চাইছে। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই নির্বাচন
নির্বাচনগুলো স্থগিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে দিতে চায়। এ কারণে যাতে করে ওই সময় যদি বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জিতে যেতে পারে, যাতে করে তারা বাংলাদেশে কোনো প্রভাব না পড়তে পারে এই নির্বাচনে, সেটি চাইছে বিএনপি। বিএনপি মনে করেছে যে এই নির্বাচনটি যদি তারা বন্ধ করে দিতে পারে তাহলে হয়তো সব থেকে তারা লাভবান হবে। কারণ এই নির্বাচন যখনই হবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি এই নির্বাচনটি কোনোভাবে নেওয়া যায়, তখন তারা নির্বাচনটি নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারবে এবং এই নির্বাচনে কখনোই শিবিরের জেতা সম্ভব হবে না। এজন্য তারা এই নির্বাচনটাকে ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে তারা নির্বাচনটাকে হতে দিল না। এজন্যই তারা রিট করেছিল। ইসির উপর আস্থা আছে, আশা করি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমাদের নির্বাচন কমিশন ইসির উপর আস্থা রয়েছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন ইসি হয়তো সুষ্ঠু মানের একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে। সেজন্য আমরা নির্বাচন কমিশনের উপর পুরোপুরি আস্থা রাখি বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, আমরা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার বিভিন্ন রকম উপায় খুঁজছি এবং সে অনুযায়ী কাজ করছি বলে জানিয়েছেন তিনি আরো মনে করেন, এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে হলে আমাদেরকে অবশ্যই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে হবে এবং এই আস্থা অনুযায়ী আমরা আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারব। এজন্য তিনি এই নির্বাচন কমিশন ইসির উপর আস্থা রেখেছেন। তিনি মনে করেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষ নির্বাচনটা আসলে আগামীতে এই নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে এমনটা মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তার সেই বিশ্বাস থেকে আজ নেতাকর্মীদের নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনে সব কথাই জানিয়েছেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে করব আমরা, সেই প্রত্যাশায় রাখি এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চান। আজ এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সে সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরও সিনিয়র নেতারা, সঙ্গে ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন, তিনিও একই কথা বলেছেন। তিনি বলেন, আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এই নির্বাচন কমিশন হয়তো সুষ্ঠু নির্বাচনই দিতে পারবে, সেজন্য তার উপর আমরা ভরসা রাখতে চাই। আর নির্বাচন কমিশনের আসলে পুরোপুরি সক্রিয় রয়েছে, তারা কাজ করছে। সে অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর মতো হয় সে প্রত্যাশাই ব্যক্ত করি। ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ বাবুল ৫৫ নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী শাহরিয়ার মিরাজসহ কয়েকজন কারারক্ষী তাকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাতে পারেনি। তারা জানায় পরে বিস্তারিত জানানো হবে। মৃতের ব্যাপারটি নিয়ে আমরা আপনাদের সঙ্গে খুব দ্রুততম সময়ের মধ্যে বিস্তারিত জানাতে পারব বলে নিশ্চিত করা হয়েছে এবং সে অনুযায়ী বলা হয়েছে যে আপনাদেরকে আমরা বিষয়টি পরিষ্কারভাবে স্পষ্ট করে জানাতে পারব। তবে বাস্তবে বিষয়টি কি হয়েছে এবং কি কারণে তিনি মারা গেছেন সেই বিষয়টি আসলে সেভাবে এখনো জানা যায়নি। পুরো সিস্টেমটি কিভাবে চলছে এবং কেন কারাগারে এই কয়েদির মৃত্যু হয়েছে সে বিষয়টি জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করলেও আসলে সে বিষয়টি এখনো স্পষ্টভাবে তাদের কাছে কোনো কাগজপত্রের নথিপত্র না থাকার কারণে তারা সেভাবে জানাতে পারেনি। কিন্তু তারা জানিয়েছে, আমরা কারাগারে ফেরত গিয়ে তারপর বিস্তারিত নথিপত্র দেখে তার মৃত্যু কেন হয়েছে সে বিষয়ের সেই কারণটি আমরা আপনাদেরকে বলতে পারবো, অর্থাৎ তিনি কোন মামলায় বন্দী ছিলেন, কেন বন্দী ছিলেন ইত্যাদি নানা রকম বিষয় সম্পর্কে তারা বিস্তারিত তথ্য দিয়েছে এবং বলেছে আমরা জানাতে পারবো। সাভারে ৭ মাসে ৬ খুন, নেপথ্যে ভব করে ছদ্মবেশে সাইকো সম্রাট, বলছে পুলিশ। সাভারে ৬ মাসে ৭ জনকে হত্যার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরী সহ ৬ জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট, বয়স ৪০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুর ১২টার দিকে
সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক উত্তর আরাফাতুল ইসলাম এসব তথ্য জানান। তার আগে পুলিশ সাভার থানার সামনে থেকে গতকাল রোববার বিকেলে সম্রাটকে আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গ্রেপ্তারকৃত মশিউর রহমান খান সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। রোববার দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরী সহ 2 জনের পোড়া লাশ উদ্ধারের ঘটনা ঘটে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং বর্তমানে সবকিছু ঠিকঠাক মতো করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পুরো বিষয়টি তাকে কেন তিনি এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন সেসব বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনা করা হচ্ছে এবং এসব বিষয় কেন তিনি ঘটিয়েছেন সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি।